আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বাংলাদেশের রাজনীতিতে বিরল পরিবর্তন এসেছে বলেই দায়িত্বরত সরকার ভবিষ্যৎ সরকারের প্রতিনিধিদের নিয়ে জাতিসংঘের অধিবেশনে গিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক সফরের চতুর্থ দিন মার্কিন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। বাংলাদেশে বিনিয়োগ করার মাধ্যমে প্রতিবেশী নেপাল, ভুটান ও ভারতের সেভেন সিস্টার্সে বিনিয়োগ করা বলেও উল্লেখ করেন ড ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফর করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সফরের চতুর্থ দিন তিনি ৪ জন বিশ্ব নেতার সাথে পৃথক বৈঠক করেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা নিরাপদ অভিবাসন নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা করেন। পরে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠক করেন। পাকিস্তানের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এছাড়া তিনি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও কসোভোর প্রেসিডেন্টের সাথেও পৃথকভাবে আলোচনা করেন। সবগুলো বৈঠকেই রোহিঙ্গা সংকট নিয়ে সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। এছাড়া ডক্টর ইউনূস ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে যোগ দেন। সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাথে সফর সঙ্গী হিসেবে যাওয়া রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন এই গোলটেবিলে। গত ১৪ মাসে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। I don't think you have attended any gathering where outgoing government talking while the incoming government is listening along with you. I don't think you have ever had a meeting like that. So I can assure you, you have the whole incoming government sitting right there. And today, situation is so different. We say our job is done. Now it's time for the next government to take over. An election date has been announced. We are moving that. বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতির ইতিবাচক দিকগুলো মার্কিন উদ্যোক্তাদের সামনে তুলে ধরেন ডক্টর ইউনূস। অনুকূল বিনিয়োগ পরিস্থিতির পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিশাল বাজারের কথাও উল্লেখ করেন তিনি। When we talk about economy of Bangladesh, we also at the same time talk about the regional economy of Bangladesh, not just Bangladesh, the political boundary of Bangladesh. There's a bigger entity called regional economy, and we would be inviting you to participate in the regional economy. Regional economy will be consisting of Nepal, Bhutan, and the 7 states of India, which is as near to us. The common feature of all this, our neighbors, they are landlocked countries. No matter what they do, they cannot change the physical structure. So this is a natural collaboration that will come for their benefit and our benefit. পরে ক্লাব দ্য মাদ্রিদের প্রেসিডেন্ট এবং স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ড্যানিলো তুর্ক প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের দ্বিতীয় দিনে আলোচনার কেন্দ্র ছিল গাজা ইসরায়েলি হত্যাযজ্ঞের বিষয়টি। সামরিক উপায়ে গাজা সংকটের সমাধান হবে না বলে মন্তব্য করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। আর গাজায় যুদ্ধ নয়, গণহত্যা চলছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। এছাড়া দ্বিরাষ্ট্র সমাধানে ইসরায়েল বাধা দিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। আফরান জুমের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয় মঙ্গলবার। ৮০তম অধিবেশনে গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ আলোচনার কেন্দ্রে চলে আসে। বিশ্ব নেতারা একের পর এক বক্তব্যে গাজার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেন। জাতিসংঘের মহাসচিব তার বক্তব্যে গাজা, সুদান এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধের আহ্বান জানান। হামাসকে ধ্বংস করার যে লক্ষ্যে গত প্রায় ২ বছর ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, তা অর্জন করা ইসরায়েলের পক্ষে সম্ভব হবে বলে মনে করেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। আমরা কেউই ৭ অক্টোবরের ঘটনা ভুলে যাইনি। সেদিনের হামলায় ইসরায়েলিদের পাশাপাশি আরও কয়েকটি দেশের মানুষকে হত্যা করা হয়েছিল। নিহতদের মধ্যে ফ্রান্সের নাগরিকরাও ছিল।
এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে গাজায় যুদ্ধ নয় বরং ইসরায়েলের গণহত্যা চলছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আমাদের চোখের সামনে গাজায় ৭০০ দিনেরও বেশি সময় ধরে গণহত্যা চলছে। গত ২৩ মাসে ইসরায়েল প্রতি ঘন্টায় একটি শিশুকে হত্যা করেছে। এগুলো সংখ্যা নয়, প্রতিটি একটি জীবন, একজন নির্দোষ মানুষ। এছাড়া ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বিরাষ্ট্র সমাধান নীতি বাস্তবায়নে বাধা দেয় তাহলে তেল আভিভের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। সম্প্রতি ইসরায়েলের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা একাধিকবার দ্বিরাষ্ট্র সমাধান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন এবং এতে জাপানের জনগণ খুবই ক্ষুব্ধ। আমি স্পষ্টভাবে বলতে চাই, ভবিষ্যতে যদি ইসরায়েল কখনো দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের পথে কোনো প্রকার বাধা দেয় তাহলে তার প্রতিক্রিয়া হিসাবে জাপান কিছু নতুন পদক্ষেপ নেবে এবং সেসব পদক্ষেপ হবে কঠোর। এছাড়াও অধিবেশনের দ্বিতীয় দিনে ভাষণ দেন স্পেন, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড সহ বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা। আফরা আঞ্জুম, এনটিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক। দ্রুতই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি। আর কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরে শুধু বিএনপি নয়, গণতন্ত্র যাত্রার নেতৃত্ব দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন তথ্য জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিশ্ব ফার্মাসিস্ট ডে উপলক্ষে ডিফ্যাবের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, 18 মাস আগ থেকে নির্বাচনের প্রস্তুতি চললেও এখন পর্যন্ত কাউকে মনোনয়নের বিষয়ে সবুজ বা লাল সংকেত দেয়া হয়নি। তবে দ্রুতই মনোনয়ন চূড়ান্ত করা হবে। নিউ ইয়র্কের রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ মন্তব্য করে মাঠে আসলে জনগণ হামলাকারীদের প্রতিহত করবে বলেও জানিয়েছেন তিনি। কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন সেটির নেতৃত্ব দিবেন। দল কাউকে গ্রিন সিগন্যাল বা রেড সিগন্যাল দেয় নাই, কাজেই যখন সময় আসবে তখন আপনারা দেখতে পাবেন। তবে নির্বাচনী প্রক্রিয়া যেহেতু এটি একটি ধারাবাহিক কার্যক্রম, সেটি আমাদের অব্যাহত আছে এবং চলছে। আলোচিত ব্যবসায়িক গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার দুই ভাই আব্দুস সামাদ ও মোহাম্মদ আবদুল্লাহ হাসানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি নির্দেশ দিয়েছে আদালত। আব্দুস সামাদ এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং মোহাম্মদ আবদুল্লাহ হাসান এস আলম গ্রুপের পরিচালক। বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন। দুদকের পক্ষে উপপরিচালক তাহসিন মোনাবিল হক এই আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আসামিরা অপরাধমূলক অসদাচরণ এবং বিশ্বাসভঙ্গের মাধ্যমে এএম ট্রেডিং নামে একটি ভুয়া প্রতিষ্ঠান সৃষ্টি করে জাল নথি তৈরি করে তা ব্যবহার করেছেন। তারা ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে ১০৪,২৭,৭৭,৭০৮ টাকা আত্মসাৎ করেছেন। আসামিদের আটক করার জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা বিদেশে পলাতক রয়েছেন। মোহাম্মদ সাইফুল আলম, আব্দুস সামাদ এবং মোহাম্মদ আবদুল্লাহ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক তা কার্যকর করার ব্যবস্থা গ্রহণের জন্য প্রার্থনা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচনে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর ফলে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৯০৭ জনে। এর মধ্যে হল সংসদে ৯ জন এবং কেন্দ্রীয় সংসদে ১১ জন প্রার্থী এবং ৪ জন প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করা হয়। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনার এবং সদস্য সচিব অধ্যাপক ডক্টর আরিফুল হক সিদ্দিকী। এবারের চাকসু নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২৭,৫২১ জন। এর মধ্যে ছাত্র ১৬,০৮৪ এবং ছাত্রী ১১,৩১৯ জন। আগামী ১৫ অক্টোবর চাকসু নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ধার্য হয়েছে।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে পঞ্চম দিনের মতো বন্ধ রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস এবং পরীক্ষা। এই পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে বাড়ি চলে গেছে। এদিকে প্রশাসনের আশ্বাসে 7 কার্যদিবসের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করার কাজে যোগ দিয়েছেন কর্মকর্তা এবং কর্মচারীরা। শিক্ষক এবং কর্মকর্তাদের লাঞ্ছিতের সাথে জড়িতদের বিচার দাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে। দীর্ঘ 7 বছর পর সাভারের গণবিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। 19টি কেন্দ্রে সকাল 9টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল 3টা পর্যন্ত। দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে সাভারের গণবিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে ছাত্র সংসদ। এটি বিশ্ববিদ্যালয়ের 4র্থ ছাত্র সংসদ নির্বাচন। এবারে নির্বাচনে ভোটার সংখ্যা 4,462 জন। 11টি পদে লড়ছেন 63 জন প্রার্থী। নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। 2013 সালে প্রথম বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সয়াবিন তেলের দাম লিটারে 10 টাকা বাড়াতে ব্যবসায়ীদের প্রস্তাব সরকার মেনে না নিলেও বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন তেলের দাম নতুন করে বাড়েনি, তবে কমিশন কমিয়ে দিয়েছে সরবরাহকারী কোম্পানিগুলো। বিশ্লেষকদের মতে বাজারে সরবরাহকৃত সয়াবিন তেল আমদানি হয়েছে 2.5 থেকে 3 মাস আগে, তাই আন্তর্জাতিক বাজারে বৃদ্ধির সঙ্গে দেশের দাম বাড়ানো অযৌক্তিক। সেলিম মালিকের রিপোর্ট। 2 মাস ধরে আন্তর্জাতিক বাজারে ওঠানামা করছে সয়াবিন তেলের দাম। পরিসংখ্যান বলছে গত জুন মাসে প্রতি টন যে তেলের দাম ছিল $1,178, $134 বেড়ে জুলাই মাসে তা প্রায় $1,360 ওঠে। তবে পরের মাস আগস্টে কমে $62, দাম দাঁড়ায় প্রায় $1,245। চলতি মাসেও আন্তর্জাতিক বাজারে দাম কমতির দিকে। এমন বাস্তবতায় দেশে প্রতি লিটারে 10 টাকা বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীরা, তবে তাতে সাড়া দেয়নি সরকার। রাজধানীর কারওয়ান বাজারে খোঁজ নিয়ে দেখা যায় বাজারে সয়াবিন তেলের সংকট নেই, দামও বাড়েনি, তবে কমেছে বিক্রেতাদের কমিশন। আমাদেরকে আগে কমিশন দিত লিটারে 3 টাকা 4 টাকা, এখন দিতেছে 2 টাকা। 2 টাকা কমিশন কমাই দিছে। সরবরাহ ভালো আছে। তো যেমন 5 টাকা লাভ করতাম লিটারে, এখন 1 টাকা লাভ হয়। 1 লিটার 189 টাকা, 2 লিটার 375 টাকা। একই কথা জানালেন পাইকারি ব্যবসায়ীরাও। তেলের দাম তো বাড়ে না, সরবরাহের কোনো সংকট নেই, না ঘর ভরা তেল, ওইটা সমস্যা না। মানে সাধারণ যারা দোকানদার এরা ধরেন আগে 10 টাকা কার্টনে কমে গেছে, 60টা বন্ধ হয়ে গেছে, 10 টাকা বেশি হইতেছে। বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাজারে বাড়ার সঙ্গে সঙ্গে দেশে বাড়ানো অযৌক্তিক। তারা যে কাঁচামালটা এনেছে সেটা কিন্তু 3 মাস 6 মাস আগে যখন দাম কম ছিল, তাহলে এখন কেন দামটা বাড়াতে হবে? এই যুক্তি তো কখনোই খাটে না। আবার 2 দিন পরে যখন দামটা কমে যাবে, এই কাঁচামালের দাম যখন কমে যাবে, তখন কি তারা দাম কমাবেন এই পণ্যের? এরকম তো নিশ্চিত নয়, তাই না? সুতরাং আমাদের এই পুরো এই যে ভোজ্য তেলের বাজার নিয়ে আমাদের একটা রিঅ্যাসেসমেন্ট দরকার। একই মত ভোক্তাদের সংগঠন ক্যাবের সভাপতিরাও। তিনি জানান দাম বাড়ানোর আগে প্রতিযোগিতা কমিশনের সুপারিশ নিয়ে যাচাই করা উচিত। ভোক্তাদের স্বার্থে যেটি ট্রান্সপারেন্ট ওয়েতে যেটি যৌক্তিক সেটাই করা উচিত, এবং সেখানে যদি কেউ কৃত্রিম সংকট করে বা সিন্ডিকেশন যে কথাটা বলা হয় সেটা করে, সেটার ব্যাপারে সরকারের কঠোর অবস্থানে যাওয়া দরকার বলে আমি মনে করি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনমুখী দল এবং সবার সমান মর্যাদায় বিশ্বাসী। আগামী নির্বাচনে তাদের দল জয়লাভ করলে দেশের কল্যাণে কাজ করবে। আজ চীনা প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকল গ্রহণযোগ্য নির্বাচনে জামাত ইসলামী ইতিপূর্বে অংশগ্রহণ করেছে এবং আমরা প্রত্যেক পার্লামেন্টে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করেছি, এবং আমরা জামাত ইসলামী সকল ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সকলের সমান মর্যাদা, সমান মানবিক, সাংবিধানিক, রাজনৈতিক সকল অধিকারকে আমরা মেনটেন করেই আমরা এদেশে চলি, এবং জনগণ যদি আমাদেরকে দেশ শাসনের দায়িত্ব দেন তাহলে আমির জামাত বলেছেন যে আমরা শাসক হব না, আমরা সেবক হব। এ ছিল এনটিভির মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।